নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, আপনারা জানেন আজকে 1 জুলাই। আজকে থেকে ভারতীয় আইন ব্যবস্থায় এক নবযুগের সূচনা হয়েছে। আজকে থেকে ভারতীয় দণ্ডবিধির আইপিসি এবং ভারতীয় নাগরিক সুরক্ষা আইন সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন যেটা ছিল এভিডেন্স অ্যাক্ট, তার আমূল পরিবর্তন ঘটানো হয়েছে এবং সেই আমূল পরিবর্তনের পর নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই তিনটি আইনের মধ্যে দিয়ে আগামী দিনে ভারতবর্ষের প্রশাসন তারা বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম আইনি ব্যবস্থা পদক্ষেপ নেবে। ঘটনা হলো, আমরা বেশ কয়েকদিন ধরেই এই নতুন যে আইনটি আমাদের দেশে লাগু হলো, সেই আইনের ভূত ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আইনি বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে, এই আইন সম্পর্কে বেশিরভাগ আইন বিশেষজ্ঞ, আইনজীবী এবং প্রাক্তন বিচারপতি অনেকেই কোনো সম্যক ধারণা নেই। এবং বেশ কিছু আইনজীবী যারা দীর্ঘদিন ধরে হাইকোর্টে এবং বিভিন্ন নিম্ন আদালতে যারা প্র্যাকটিস করে চলেছেন এবং যারা বরিষ্ঠ আইনজীবীদের মধ্যে যাদের নাম উঠে আসে, সেই সমস্ত আইনজীবীদের মধ্যেও দেখা গেছে এই আইন নিয়ে যথেষ্ট তাদের মধ্যে দোলাচল এবং সংশয়। যেখানে মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য সেটা হচ্ছে, এই আইনের মাধ্যমে ভারতবর্ষে নাগরিকদের বাক স্বাধীনতা হরণ করা হবে, ভারতবর্ষের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার আরও সংকুচিত করা হবে, যেখানে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়া হবে। এক কথায় পুলিশি রাজ কায়েম করার জন্য এই আইন আনা হয়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি আজকে, যে কারণে এই ভিডিওটা আপনাদের সামনে করা, সেটা হচ্ছে যে এই আইন বিষয় নিয়ে আমাদের রাজ্য তথা গোটা দেশের বিভিন্ন বিরোধী দল যাদেরকে মানে একরকম অন্ধকারে রেখে 146 জন সাংসদকে, আপনারা জানেন যে ভারতবর্ষের গণতন্ত্রের সেই কালো দিন, যেদিন 146 জন সাংসদকে লোকসভায় অনৈতিকভাবে সাসপেন্ড করে দিয়ে সেই দিনকে এই নয়া ফৌজদারি আইন বিল পাশ করিয়ে নেওয়া হয়েছিল। এবং সেই বিলে 25শে ডিসেম্বর আমাদের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেন। কিন্তু এই বিলের বিরুদ্ধে বক্তব্য রাখা ছাড়া বিরোধী দলের এখনো পর্যন্ত সেরকম কণ্ঠস্বর, সোচ্চার কণ্ঠস্বর কিন্তু আমরা এখনো সেরকম দেখিনি। এই বিল নিয়ে এখনো পর্যন্ত যেটুকু প্রতিবাদ আন্দোলন যেটুকু চলছে, একমাত্র সিভিল সোসাইটি নাগরিকদের মধ্যেই হচ্ছে। এবং যে সমস্ত আইনজীবী এই বিলের কালা দিকগুলো বুঝতে পারছেন, একমাত্র তারাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সোচ্চার থাকছে। কিন্তু সেইভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেভাবে কিন্তু আমরা এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামতে দেখি না।
যেরকমটা আমরা এই রাজ্যে দেখেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নাগরিকত্ব আইন যখন পাশ হয়, সেই সময় তার যে ভূমিকা ছিল, বিভিন্ন সময় তিনি রাস্তার হেঁটেছেন, তিনি বিভিন্ন সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে তিনি বিভিন্ন সভাতে এবং বক্তব্যে তিনি পরিষ্কার বলেছিলেন নাগরিকত্ব আইন পশ্চিমবাংলায় তিনি থাকতে কিছুতেই লাগু হতে দেবেন না। কিন্তু সেরকম কোনো মন্তব্য এই নয়া নয়া ন্যায় সংহিতা বিল সম্পর্কে কিন্তু তার মুখ থেকে আমরা এখনো শুনিনি, যেখানে আমরা দেখেছি ভারতীয় চিফ জাস্টিসের উপস্থিতিতে এই রাজ্যে একটি বৃহৎ সম্মেলন হতে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, কিন্তু সেই বক্তব্যের মধ্যেও এই যে ফৌজদারি বিধির যে আমূল পরিবর্তন হয়েছে, ন্যায় সংহিতা বিল নামে যে আইন কানুন 3টি আইন এসেছে তার সম্পর্কে তিনি একটি বাক্য উচ্চারণ করেননি। যদিও এটা অনভিপ্রেত ছিল এবং সেটা আমরা মনে করি এটা তার করা উচিত ছিল, কারণ মঞ্চে তখন আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় সাহেব উপস্থিত ছিলেন, তাই তার সামনে এই আইন সম্পর্কে 2-4টি কথা বললে হয়তো আমরা অনেকটা আশ্বস্ত হতাম। নাগরিকরা, পশ্চিমবাংলার নাগরিক তথা সারা ভারতবর্ষের নাগরিকরা অনেকটা বেশি আশ্বস্ত হতো, যারা এই কালা আইনের ভয়ে আজকে তটস্থ হয়ে রয়েছে। ধরুন আজকে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, আপনারা জানেন এই 24 ঘন্টার মধ্যে বউবাজারে একটি ছেলেকে, একটি যুবককে পিটিয়ে মারার ঘটনা হয়েছে। কিছু আবাসিক ছাত্রের বিরুদ্ধে তাদের এই অভিযোগ উঠেছে যে তারা ছেলে ধরা সন্দেহে বা চুরি করে চোর সন্দেহে একজন যুবককে পিটিয়ে তারা মেরেছে। এরকম অভিযোগে প্রায় 13-14 জন ছাত্র তারা গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি আমরা আরেকটি ঘটনা আজকে ঘটেছে চোপড়াতে, অবৈধ প্রেমের কারণে এক যুবক এবং যুবতীকে প্রকাশ্যে বেধড়ক পেটানো হয়েছে, সেটাও একটা অপরাধ সংগঠিত হয়েছে। প্রশ্ন হলো এই যে অপরাধ যেগুলো আজকে ঘটছে, এই অপরাধগুলো কোন আইনে বিচার্য বিষয় হবে? IPC ধারায়, CRPC ধারায় হবে, নাকি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের ধারায় এই আইনে বিচার হবে? পুলিশ FIR যখন করবেন, পুলিশ যখন FIR এ কেস উল্লেখ করবেন, তখন ধারাগুলো কি ধারা হবে এ বিষয়ে কিন্তু আজকে প্রশ্ন উঠছে। তার কারণ অপরাধ তো থেমে থাকে না, ক্রাইম সবসময় কোথাও না কোথাও হচ্ছে এবং সেই ক্রাইমগুলোর বিরুদ্ধে কি আইন প্রণয়ন হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এবং এ বিষয়ে একটা সম্পূর্ণ ধাঁধার মধ্যে রয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা দেশের মানুষ। যে অপরাধীরা, যে গতকাল পর্যন্ত যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ এবং আজকে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই অপরাধের ক্ষেত্রে পুলিশ কি ধারা, কোন আইনে তার তদন্ত চালাবেন, কোন আইনে সেই বিচার কার্য আগামী দিনে অনিবার্য হবে। পাশাপাশি আরও একটি ব্যাপার, বিভিন্ন মানবাধিকার কর্মীদের কথা এবং বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসছে। এই আইন বলে পুলিশ কাস্টাডিতে যে 15 দিন পর্যন্ত একটি মেয়াদ ছিল,
সেই পুলিশ কাস্টাডির মেয়াদ কিন্তু আজকে বাড়িয়ে 40 থেকে 60 দিন, প্রয়োজনে 90 দিন পর্যন্ত করা যেতে পারে, এই আইনে তেমনটাই নাকি বলা আছে, যা ভারতবর্ষের বুকে পুলিশ রাজ কায়েম করবে বলেই মানবাধিকার কর্মীদের এবং বরিষ্ঠ আইনজীবীদের ধারণা। আমাদের মনে রাখতে হবে, এদেশে ইউপিএ আইন ছিল, যে আইনে বহু বিখ্যাত মানুষ, বহু বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষকে বিভিন্ন কারণে গ্রেপ্তার করে, রাষ্ট্রদ্রোহী বানিয়ে তাদের গ্রেপ্তার করে তাদেরকে দীর্ঘদিন ধরে জেলে ভরে রাখা হয়েছিল। কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর তারা জেল খেটেছে, কেউ জেলের মধ্যেই মারা গেছেন, এরম ঘটনাও আমরা দেখেছি। তো সেই আইনে যদি ইউপিএ ধারার একটি বিষয় ছিল, যখন কারোর বিরুদ্ধে অভিযোগ আসতো, সেই অভিযোগের সপক্ষে তদন্ত, ইউপিএ ধারায় তদন্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ প্রয়োজন পড়তো, রেকগনাইজেশনের প্রয়োজন পড়তো। কিন্তু নয়া যে ন্যায় সংহিতা আইন প্রতিষ্ঠিত হতে চলেছে, এই নয়া সংহিতা আইনে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন পুলিশের পড়বে না, এবং সেক্ষেত্রে থানায় বসে একজন এএসআই তিনি চাইলেই এই আইন যে কোনো নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারেন, এবং এই আইনেই তাকে অ্যাকিউজড করে কোর্টে হাজির করতে পারেন, এবং এই আইনেই তাকে দিনের পর দিন পুলিশ কাস্টাডিতে আটকে রাখতে পারে। এই যে মারাত্মক একটি আইন তৈরি হয়েছে, এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ হওয়ার প্রয়োজন ছিল, যা কিন্তু আমরা এ রাজ্যে তো বটেই, গোটা দেশেও কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করছি না। আমরা আশা ছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত প্রতিবাদী মানুষ এবং মানবিক মানুষ, যেখানে মানবাধিকার উল্লঙ্ঘিত হয় তিনি সেখানে প্রচণ্ডভাবে সক্রিয় থাকেন। তাই আমাদের মনে হয়েছিল এই আইনের বিষয়ে তিনি সক্রিয়তা বজায় রেখে প্রতিরোধে অন্তত রাস্তায় নামবেন, যেখানে আজকে 1 জুলাই থেকে এই আইন কার্যকর হলো বলে দেশের আইনমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করছি, এই আইন যখন আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি কেড়ে নেওয়ার প্রশ্নে অনেকটাই কার্যকর হতে চলেছে, তখন আমাদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী এই আইনের প্রতিবাদ না করে তিনি ফুটপাত দখলমুক্ত করার কথা বলছেন, তিনি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলছেন, তিনি বিভিন্ন জায়গায় তার প্রশাসনের দুর্বলতার কথা তুলে প্রশাসনিক লোককে তুলোধনা করছেন, তিনি তার দলের বিধায়ক কাউন্সিলরদের তুলোধনা করছেন, যেন মনে হচ্ছে তিনি হঠাৎ সমস্ত কিছু দেখছেন যে কলকাতার সমস্ত ফুটপাত হকাররা দখল করে নিয়েছে, তিনি অসহায়তা প্রকাশ করেছেন, বা বহিরাগতরা এসে তারা কলকাতা এবং তথা পশ্চিমবঙ্গের আইডেন্টিটি বদলে দিচ্ছেন। এই সমস্ত ঘটনা তিনি মনে হচ্ছে যেন হঠাৎ তিনি উপলব্ধি করছেন, কিন্তু এগুলো তো হঠাৎ উপলব্ধি করার বিষয় নয়। আমরা বিগত 34 বছর ধরে দেখেছি সিপিএমের জামানায় কিভাবে দিনের পর দিন বহিরাগত, অবাঙালি, বিহারি, ইউপিদের নিয়ে এসে পশ্চিমবাংলার ফুটপাতে, পশ্চিমবাংলার রাস্তায় বসিয়ে তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে সিটি ইউনিয়ন কিভাবে তোলা তুলতো,
আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম উল্টোডাঙ্গা। এখান থেকে হরিষারহাট পায়ে হেঁটে আর 5 থেকে 10 মিনিটের রাস্তা। আপনারা দেখবেন এই সামনে পুজো আসছে, পুজোর সময় দেখবেন প্রায় 2 মাস ধরে, সেপ্টেম্বর মাস, আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন প্রায় 2 মাস ধরে গোটা এপিসি রোড, গৌরীবাড়ি সমস্ত এলাকা হকারদের দখলে চলে যায়। সকালবেলা থেকে বেলা 12টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পুরো রাস্তা সমস্ত জায়গায় হকাররা বসে যান এবং বহু হকার তারা এই 2 মাস 3 মাস শুরু ব্যবসা করেন ইউনিয়নকে পয়সা দিয়ে। এবং আমরা দেখেছি এই যে যারা ব্যবসা করেন রাস্তার ওপর বসে, ফুটের ওপর নতুন করে যারা ডালা লাগিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু আগে যেমন সিপিএম এর লোকাল নেতাদের পয়সা দিতেন, এখন তারা এলাকায় স্থানীয় তৃণমূলের নেতাদের পয়সা দেন এবং সেই একটা মোটা টাকা কালেকশন হয় এই সমস্ত ব্যবসাদারদের কাছ থেকে। এবং যারা এই ব্যবসাটা দিচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই বহিরাগত হন। মাননীয় মুখ্যমন্ত্রী গত 24শে জুন নবান্নের সভাঘরে তার প্রশাসনিক বৈঠকে অসহায়তা প্রকাশ করে বলেছেন যে আমি আরো 5টি রাজ্যের ভার নেব কি করে। খুব দামি কথা তিনি বলেছেন, 5টি রাজ্যের ভার তার পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু তিনি যদি একটা ব্যবস্থা করতে পারতেন যে কোনোভাবেই কোনো বহিরাগত তারা এসেই কোনো ফুটপাত দখল করতে পারবে না, সেই বার্তা যদি তিনি তার দলের কর্মীদের মধ্যে এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় সেই বার্তা যদি দিতে পারতেন, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। যাই হোক, এটা দেরিতে হলেও তিনি বুঝেছেন এবং সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, স্টল ভেঙে ফেলা হচ্ছে। এটা পশ্চিমবাংলার বাঙালি বেকার যুবকদের ক্ষেত্রে একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি। সেটা ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টা সামনে এলো এবং যেটা মূল বিষয় ছিল, যেটা আমাদের এই 3টে কালা কানুন, এই 3টে কালা কানুন আইনকে পাশ কাটিয়ে যেটাকে ফোকাসে নিয়ে আসা হলো, সেটা কিন্তু আদৌ কাম্য ছিল না। আজকে ফুটপাত দখল বলুন, বেআইনি নির্মাণ বলুন, বেআইনি পার্কিং বলুন, স্ট্রিট লাইট জ্বলছে তাকে নেবানো হচ্ছে না এই সমস্যা বলুন, এই সমস্ত থেকেও সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের কাছে আজকে ছিল দেখা দিয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নয়া ফৌজদারি কার্যবিধির এই 3টি আইন যা বলবৎ হয়েছে আজকে 1 জুলাই থেকে। এই আইন সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ, কেন তার কোনো সেইভাবে সক্রিয়তা আমরা লক্ষ্য করছি না, এই প্রশ্নটাই আমাদের কাছে বারংবার উঠে আসছে। যেখানে এই আইন মানুষের মানবাধিকারকে চূড়ান্তভাবে পদদলিত করবে, চূড়ান্তভাবে লুণ্ঠিত করবে, গোটা রাজ্য এবং দেশ পুলিশ স্টেটে পরিণত হবে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের আশা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মানবিক, তিনি মানবাধিকার নিয়ে তার বিভিন্ন সময় নানান আন্দোলন আমাদের উদ্বুদ্ধ করেছে, মানবাধিকার আন্দোলনে যুক্ত। আমরা লালগড়ে থেকে আমরা দেখেছি, লালগড় থেকে শুরু করে
নেতাই থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, তার যে ভূমিকা আমরা তখন দেখেছিলাম, সেই ভূমিকার কথা মাথায় রেখে আজকে আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি এই নয়া কালা কানুন যা বিজেপি প্রয়োগ করতে চলেছে গোটা দেশ জুড়ে, এই কালা কানুনের বিরুদ্ধে আপনি রাস্তায় নামুন, সোচ্চার হন। ভারতবর্ষের আইনের সংস্করণ বলুন, সংযোজন বলুন, সংশোধন বলুন, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সেটা সর্বসম্মতিক্রমে হওয়া প্রয়োজন। সমস্ত বিরোধী দলকে সাথে নিয়ে সর্বসম্মতিক্রমে সেই আইন প্রণয়নের প্রয়োজন ছিল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এই আইন রাতের অন্ধকারে লোকসভাকে এড়িয়ে গিয়ে, পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে এই আইনের প্রণয়ন হয়েছে। যদিও এর বিরুদ্ধে আমরা শুনেছি সুপ্রিম কোর্টে বেশ কিছু জনস্বার্থে মামলা হয়েছে, আগামী দিনে তার রায়ে কি হয় সেদিকে সবার নজর আছে, কিন্তু সুপ্রিম কোর্টের এমন কোনো রায় আমরা জানি না যেখানে বলা আছে যে আপাতত এই আইন কার্যকরী করা যাবে না। এরম কোনো ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের আছে বলে অন্তত আমাদের কাছে কোনো সাংবাদিক বন্ধু বলুন, আইনজীবী বলুন, মানবাধিকার কর্মী বলুন, তারা কেউ বলেননি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, যদি আজকে থেকে যে সমস্ত অপরাধগুলো সংগঠিত হচ্ছে বা যে সমস্ত অভিযোগগুলো পুলিশের কাছে যাচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি এই নয়া আইনের তার এফআইআর করছেন? যদি তাই হয় তাহলে কিন্তু যাদের বিরুদ্ধে এফআইআর, কারণ আপনারা জানেন মানুষ কিন্তু আইন সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। শতকরা 90% মানুষ আমাদের দেশে তারা আইন সম্পর্কে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই এবং তারা সেটা জানারও চেষ্টা করেন না এবং তাই নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। যখন কোনো মানুষ বিপদে পড়েন, বাধ্য হন, তখন তিনি আইনটা নিয়ে হয়তো একটু ঘাটাঘাটি করেন। কিন্তু আমরা যারা মানবাধিকার কর্মী, যারা প্রেসের সাথে যুক্ত, লেখালেখির সাথে যুক্ত এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু একটু খুঁটিয়ে দেখতে ভালোবাসি, একটু যুক্তি দিয়ে বা আমরা প্রশ্ন তুলতে ভালোবাসি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এইভাবে একটা আইনকে বাস্তবায়িত করতে গেলে প্রচুর মানুষের ভোগান্তি বাড়বে, বিশেষ করে সাধারণ গরিব মানুষের। অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী সেই সব মানুষের ক্ষেত্রে এই আইনে হয়তো ততটা সেরকম কোনো পরিবর্তন আনবে না, কারণ তারা পয়সা দিয়ে উকিল দাঁড় করাবেন, তারা পয়সা দিয়ে পুলিশের আইন চেঞ্জ করে দেবেন। তাদের কাছে টাকা আছে, যাদের কাছে টাকা আছে তারা আগেও অনেক আইন বদলে ফেলেছেন, অনেক অভিযোগের বদল হয়েছে, এবারেও তারা সেইভাবেই তাদের কাজ করবেন। কিন্তু যারা গরিব মানুষ, যারা একদম মানে কি বলবো, একদম নিরপেক্ষ সাধারণ মানুষ, সেই সব মানুষের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো কিছু অপরাধমূলকের অভিযোগ পুলিশের কাছে যায়, সেক্ষেত্রে পুলিশ কোন ধারায় কিভাবে তাকে প্রসিডিওর স্টার্ট করবে, সেইটা কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং তার দলের বরিষ্ঠ নেতৃত্বের আজকে কিন্তু স্পষ্টভাবে মানুষের কাছে জানানোর প্রয়োজন ছিল। আমরা জানি না এখনো পর্যন্ত, আজকে থেকে এই আইন আইন বলবৎ হয়েছে এবং এই আইন আগামী দিনে আইপিসি, সিআরপিসি ধারায় কার্যকর হবে না নতুন ন্যায় সংহিতার আইনে
নতুন নাগরিক সুরক্ষা আইনে বিচার্য বিষয় হবে এটা আমাদের জানা নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে, আর এই অন্ধকারে আছে বলেই আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের রাজ্যে তো বটেই, সারা ভারতবর্ষে আজকে 140 কোটি মানুষ তারা কিন্তু বিপদের সম্মুখীন। তারা সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন, তারা জানেন না যে তাদের ওপরে কি ধরনের একটা কালা কানুন বলবৎ হতে চলেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সোচ্চার হবেন, তিনি প্রতিবাদে গর্জে উঠবেন, এটাই স্বাভাবিক, এটাই আমরা আশা করেছিলাম, যা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে সংবাদ সোচ্চারের পক্ষ থেকে আবেদন থাকবে যে আপনি মুখ খুলুন, আপনি বলুন যে পশ্চিমবাংলায় এই আইন, এই কার্যবিধি প্রয়োগ হবে কি হবে না। পশ্চিমবাংলার মানুষ আজকে সংকটের মধ্যে রয়েছে। আজকে এই পর্যন্ত বললাম। নমস্কার, ভালো থাকবেন।